একজন প্রধানমন্ত্রী কেমন হবেন একটা রূপরেখা দেখাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত ৫৩ বছরে এতটা শক্ত ভাষায় প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে কথা বলতে দেখিনি আমরা কোনো রাষ্ট্রনায়ককে। আর আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তারা যখন জনগণের ম্যান্ডেট নিয়ে আসবেন, দেন জনগণের পালস কোনটা সেইটা বুঝে কথা বলতে হবে। ভারতের দয়া বা অনুগ্রহে যদি কোনো দল মনে করে তারা রাজনৈতিক ক্ষমতায় থাকবে, তাহলে পরিণতি কেমন হবে সেটা জাস্ট গত ৫ই আগস্ট বাংলাদেশ দেখেছে। ডক্টর ইউনূস সাহেব তিনি ক্ষমতায় আসার পরই দ্বিতীয় দিনে ভারতকে একটা 7 সিস্টার্স নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। ভারত বিষয়টা বোঝে নাই। আজকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনি তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশের পরিস্থিতিকে বিশ্লেষণ করতে, পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে। তো এই যুদ্ধ কার বিরুদ্ধে? চীনের সাথে তো যুদ্ধের প্রশ্নই আসে না, পাকিস্তানের সাথেও মারা খাচ্ছে, তাহলে টার্গেট হয়তো বা বাংলাদেশ, যে কোনো পরিস্থিতিতে তারা কোনো মুভমেন্ট করবে কিনা। তবে ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে আজকে ডক্টর ইউনূস সাহেব তিনি একটা বার্তা পাঠিয়েছেন। আর প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্য নিয়ে অলরেডি আমাদের বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু বেশ কিছু রাজনৈতিক দল এবং যারা আছেন আমজনতা রিয়েকশন দিয়েছেন। আজকে আপনার ভারতীয় গণমাধ্যমের সাথে সম্ভবত তার একটা কথোপকথন হয়েছে। আমাদের দেশীয় গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকারটা দিয়ে বলছেন, সীমান্তে হত্যার ইস্যুটা নিয়ে তিনি স্পষ্ট একটা বার্তা দিয়ে দিয়েছেন। এই বার্তাটার জন্য আমি অপেক্ষা করছিলাম। আশা করি শুধু বার্তাতেই সীমাবদ্ধ থাকবে না, এরপর যদি প্রয়োজন হয় তাহলে ৪৫টা মহিষ ধরে আনার বদলে ৪৫ জন বিএসএফকে ধরে নিয়ে আসতে হবে, খেলা হবে। দর্শক, আপনার কি বলা হয় যে আমাদের প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল যে সীমান্ত ইস্যুতে মাত্র গেল কয়েকদিন আগে ১৪ বছরের বা ১৩ বছরের একজন কিশোরী স্বর্ণা দাস তাকে গুলি করে হত্যা করেছিল বিএসএফ, লাশটা নিয়ে গেল। এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ভারতকে কি বার্তা দিতে চায়? তো তিনি বলছেন যে হত্যাকাণ্ড কোনো সমাধান নয়, সীমান্তে হত্যার নিন্দা জানাচ্ছি। কাউকে হত্যা করে কোনো সমাধান হয় না, কারণ এটি মোকাবেলার জন্য আইনি উপায় আছে। সীমান্ত হত্যা বন্ধের হুঁশিয়ারি দিয়ে তিনি বলছেন, সীমান্তে হত্যাটা ভারতের একতরফা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনাদের দেশ ভারতকে দখলের জন্য কেউ কিন্তু সীমান্ত অতিক্রম করছে না। এই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে এবং এটার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। এই যে শব্দগুলো, এক একটা শব্দের মধ্যে অনেক ভারী ভারী ইস্যু আছে। আর ডক্টর ইউনূসের জন্য সবচেয়ে পজিটিভ যে বিষয়টা আমি মনে করি সেই জিনিসটা হচ্ছে বিশ্ব শক্তি। আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন অথবা সারা পৃথিবীতে যারা নোবেল লয়েড আছেন, গতকালকে ৯২ জনের একটা চিঠি আসছে ওনার জন্য, ইভেন সবাই তার উপরে আস্থা রাখছেন। ভারত এতদিন যাবৎ বাংলাদেশের ওয়ান কাইন্ড অফ জায়গির হিসেবে কিন্তু দায়িত্ব পালন করেছিল পশ্চিমাদের কাছে। পশ্চিমারা ভারতের চোখে বাংলাদেশকে দেখত, কিন্তু ডক্টর ইউনূস বসার সুবাদে হয়েছে কি তিনি সরাসরি বাংলাদেশকে পশ্চিমা বিশ্বের কাছে দেখাচ্ছেন। পাশাপাশি ভারতের সাথে যে আসলে এই জায়গিরগিরি দেওয়াটা উচিত না সেটাও কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মাধ্যমে তিনি প্রকাশ করছেন। যেমন বন্যা ইস্যুতে আপনি দেখেন সিএনএনকে আইনা তিনি কিন্তু খবর দিয়ে দিচ্ছেন। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের অবস্থানটা প্রকাশ হয়েছে। ভারত এটা নিয়ে আন্তর্জাতিকভাবে তারা কিন্তু আবার বিবৃতি দিতেও বাধ্য হয়েছে। আবার আজকে যখন ডক্টর ইউনূস কথা বলেন যে কোনো ইস্যুতে, এই খবরগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে যায়। আর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো পরে কারা? আমার আপনার মতন মানুষ না, প্রত্যেকটা দেশের যারা হাই অথরিটিজ আছেন অথবা যারা মানে কি বলা হয় যে যারা ডিপ্লোম্যাটিক চ্যানেল আছেন তারাই বেসিক্যালি এগুলা পড়েন। তো আমার মনে হয়, আমিও বারবার বলি যে আমার দেশের গরিব মানুষ, ভারতের গরিব মানুষ সীমান্তে চোরাচালান, চিনি, ডাল, চাল অথবা পেট্রোল অথবা সামহাও আরও যে জিনিসগুলো আছে এগুলোতে কিন্তু সাধারণ মানুষ জড়িত, বিশেষ করে গরু সহ। তো সেই ক্ষেত্রে কোনোভাবেই আর একটা জীবন যেন না ঝরে। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা থাকাকালীন যদি আরেকটা বিএসএফ ঘটনা ঘটায় দেয় তাহলে বুঝতে হবে ভারতীয় সেনাবাহিনী বিষয়টাকে উস্কানিমূলক অবস্থানে নিচ্ছে। বাংলাদেশ তাদের মতন করে বিষয়টাকে প্রটেস্ট করতে হবে। ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে সোজা বার্তা ডক্টর ইউনূসের, যদি আর সীমান্তে কোনো হত্যাকাণ্ড হয় তাহলে এটা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রয়োজনে বাংলাদেশ মুভমেন্ট করবে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার এমন বক্তব্যের জন্য। একটা অস্থিতিশীল পরিবেশ বা সময় পার করছে বাংলাদেশ। একটা সরকার পতনের পর আরেকটা সরকার যখন ক্ষমতা গ্রহণ করলো বা অন্তর্বর্তী সরকার হিসেবে যাদেরকে দেখছি, নানান সংকটে এই মুহূর্তে একের পর এক আসছে। সবচেয়ে বড় সংকটটা ছিল ক্ষমতায় বসার পরপরই আপনার এই যে বন্যা পরিস্থিতি। সারা বাংলাদেশের রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর বন্যা পরবর্তী সময় আমার এলাকা সহ, আপনারা জানেন আমার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার ৪ নং ১৬ নং ইউনিয়ন হচ্ছে আমার গ্রাম। আর আমাদের ইউনিয়নের মধ্যে দিয়ে এই যে কুমিল্লার যে বাঁধ ভাঙ্গা দেখছেন বুরবুরিয়া গ্রাম, এটা কিন্তু আমার ইউনিয়নের মধ্যে। তো
তো এখন এই পানি প্রবেশের পর গত কয়েকদিন যাবত আমাদের এলাকায় চরম বিদ্যুৎ সংকট। শুধু আমাদের এলাকা না, আস্তে আস্তে সারা বাংলাদেশেই বিদ্যুৎ সংকটের বিষয়টা বড় আকার ধারণ করতে যাচ্ছে। বিদ্যুৎ নিয়ে মোটামুটি একটা দুঃসংবাদই সামনে আসতে যাচ্ছে, এমনকি ডক্টর ইউনূস সরকারের সামনে এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জিং ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। তবে জনগণকে ধৈর্য ধরতে হবে, কারণ ডক্টর ইউনূস সাহেব তার নিজে বিদ্যুৎ বানায় না, বা বাংলাদেশ নিজে বিদ্যুৎ প্রডিউসও করে না, দুই একটা সেক্টর ছাড়া। সো সেই ক্ষেত্রে আমাদেরকে হয়তো একটু ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু সরকারেরও উচিত, যেহেতু আন্তর্জাতিক কানেক্টিভিটিটা ভালো, বিকল্প একটা রাস্তা তৈরি করতে হবে, নয়তো জনগণের মধ্যে, বাংলাদেশের জনগণের আবার একটু ধৈর্য শক্তিটা কম আছে। বাংলাদেশের প্রধান একটা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রে আপনার উৎপাদন বন্ধের ঝুঁকিতে চলে যাচ্ছে। বর্তমানে আমরা যখন নিউজটি করছি, আপনার এই বিদ্যুৎ কেন্দ্রে 2,80,000 টন কয়লা আছে, যা দিয়ে 1 থেকে 1.5 মাস পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন চালু রাখা সম্ভব বলে জানিয়েছে কর্মকর্তারা। এছাড়া অনিয়ম এবং দুর্নীতি, এই যে প্রত্যেকটা জায়গাতে এই একটা শব্দ কমন, তো সেখান থেকেও নানান ধরনের ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্রটিকে। মাতারমারি কয়লা বিদ্যুৎ প্রকল্পের কেন্দ্রগুলোর কমিশনিংয়ের জন্য জাপানের সুমিতম কর্পোরেশনের মাধ্যমে কয়লা আনা এত বছর আপনার এটা রানিং ছিল। তো গত আগস্ট মাসে, আজকে সেপ্টেম্বর চলছে, জাপানি প্রতিষ্ঠানটার সাথে চুক্তি শেষ হয়েছে। এদিকে কয়লা শেষ হওয়ার আগেই কোল পাওয়ার জেনারেশন কোম্পানির দরপত্র আহ্বানের মাধ্যমে কয়লা কেনার নিয়ম রয়েছে, কিন্তু শীর্ষ কর্মকর্তাদের অনিয়ম, দুর্নীতি এবং আদালতে মামলা, পাশাপাশি নতুন একটা অবস্থান সরকারের জন্য, সকল কিছু মিলিয়ে এই কাজটা এখনো হয়নি। কোল পাওয়ার জেনারেশন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলীরা বলছেন, কয়লার সরবরাহ নিশ্চিত না করা গেলে 1.5 থেকে 2 মাসের মাথায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে। আর আপনারা জানেন যে যদি এটা বন্ধ হয়ে যায়, তাহলে পরিস্থিতি বাংলাদেশে ভয়াবহ একটা বিদ্যুৎ সংকট মানে মোকাবেলা করতে হবে। আর এতে শিল্প প্রতিষ্ঠান, কলকারখানাগুলো বা ব্যবহারিক ব্যক্তি জীবন, সব জায়গাতে বিদ্যুতের ব্যবহার তো একটা বড় ধরনের ধাক্কা পড়তে যাচ্ছে। আপনার সবশেষ 30 আগস্ট আপনার আমরা যদি দেখি যে এই প্রকল্পটির পরিচালক এবং প্রধান প্রকৌশলী তারা কোনো রকম কথা না বললেও এই দুইজনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি এবং স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। তাদের নির্দেশে একটি জাহাজে করে সরিয়ে নেওয়ার সময় 15 কোটি টাকার কেবল তারও জব্দ করেছিল নৌবাহিনী। এই ঘটনায় একটি মামলা হয়েছে। যখন বাংলাদেশের অবস্থা কাহিল, এরা কিন্তু আখের গোছানোর জন্য 30 আগস্ট এক জাহাজ ভৈরা তার তুর চুরি করে নিতেছে। আপনি চিন্তা করেন যে এদের অবস্থানটা কি। প্রকল্পটির সহকারী নিরাপত্তা কর্মকর্তা বলছেন, বিদ্যুৎ কেন্দ্রটির সীমানা প্রায় 9 কিলোমিটারের মতো। নিরাপত্তা বাহিনীর প্রকল্পটির নিরাপত্তা দেখভাল করছে। কেবল জব্দ ইস্যুতে সহকারী নিরাপত্তা কর্মকর্তা মিজানুল হাসান বলছেন, কন্টেনারের মাধ্যমে কেবল নেওয়ার সময় গেট পাসের সাথে কেবলগুলোর ইনভয়েস ছিল না। 2023 সালে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। 31 আগস্ট পর্যন্ত এই বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে 364,81,75,446 ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। একটা বড় মাপের বিদ্যুৎই জাতীয় গ্রিডে কিন্তু যুক্ত হয়েছে। এখন এই মুহূর্তে মেইন সমস্যাটা হচ্ছে কয়লা। ইভেন যে প্রতিষ্ঠানগুলো এগুলাকে দেখভাল করে, জাপানের সুমিতম অথবা যারা এগুলাকে মেনটেনেন্স করে, তাদের দরপত্র নেওয়া হয়নি। নতুন করে কিভাবে করতে হবে, তো এটা তো একবারে শেষ মুহূর্তে করলে হবে না। এটা তাৎক্ষণিকভাবেই আমার মনে হয় মোকাবেলা করা জরুরি, নয়তো 1 সপ্তাহ যদি বাংলাদেশে বিদ্যুৎ সমস্যা হয়, মানুষের জনজীবন বিপর্যস্ত হবে, বন্যা টন্যা এরিয়াগুলোতে অনেক ঝামেলা হবে। সো সরকারের উচিত এই বিষয়টাকে প্রায়োরিটি দিয়ে খুব দ্রুতই এগুলোর ব্যবস্থা করা।